2014 সালের মাথাপিছু আয় যদি $1045 বেশি হয় তাহলে সেটা হবে নিম্ন মধ্য আয়ের দেশ। ওদের হিসাবে 2014 সালে যেটা হয়েছে $1080 বাংলাদেশের ক্ষেত্রে। সুতরাং বাংলাদেশ $1045 থেকে একটু বেশি হয়ে আমরা $1080 হয়ে আমরা নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছে এই। আর এখানে আমি আগের কথার সূত্র ধরে একটু করি, মানে আমরা নিম্ন মধ্য আয়ের দেশ হয়ে আমরা খুশি, নিশ্চয়ই একটা অর্জন, কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আসলে এদিকে না যে আমরা যদি এলডিসি থেকে বের হতে পারি সেটা হচ্ছে আমাদের জন্য বেশি ভালো। কারণ এখানে আসলে যে স্বীকৃতিটা জাতিসংঘ দেবে, যেটা জাতিসংঘ দিবে, ওখানে অনেক চ্যালেঞ্জ নিশ্চয়ই আছে। যে সেখানে কিন্তু আমি যদি সহজ কথায় বলি যে আমরা যখন দরিদ্র থাকি তখন কিন্তু হাত পাততে সুবিধা, কিন্তু আমি যখন মধ্যবিত্ত হয়ে যাই তখন কিন্তু আমি সহজে হাত পাততে পারি না, তখন কিন্তু আমাকে অর্জন করে নিতে হবে, আয় করে নিতে হবে। সুতরাং অথচ তখন অভাব থাকে, কিন্তু অভাব কিন্তু থাকবে, কারণ যেহেতু আমরা জানি যে বৈষম্য থেকে শুরু করে নানান অর্থনীতিতে অনেক ধরনের সমস্যা আমাদের কিন্তু থাকে। একটা দেশ $1080 যদি আমাদের জাতীয় বিশ্ব ব্যাংকের মানদণ্ডেও হয়, তার মানে এটা না যে আমার আর আপনার সবার মাথা পিছু আয় $1080, এটা তো একটা গড়। সুতরাং অনেক কম আছে এমন মানুষ আছে। সুতরাং আমরা যদি উন্নয়নের কথাটা বলি, এই যে মাথাপিছু আয়ের ভিত্তিতে উন্নয়ন, সেটা কিন্তু বাতিল হয়ে গেছে সেই 60-70 জায়গায়। সুতরাং আমরা যদি উন্নয়নের কথা বলি, যেটা উনি বললেন যে আমাদের অর্থনীতির ভঙ্গুরতা, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই তিনটা মিলে যখন আমাদের স্বীকৃতি দেবে আমরা স্বল্পোন্নত দেশ থেকে ডেভেলপিং কান্ট্রিতে যাব, তখন মনে হয় সেটা আমাদের জন্য ভালো হবে। ভালো হবে, অনেকে হয়তো বলবে তখন তো আমরা তখন তো আমরা সুবিধা পাবো না, আমরা তখন বিনা কম শর্তে ঋণ পাবো না, তখন তো আমাদের এলডিসি হিসাবে যে WTOর অধীনে যে সমস্ত সুযোগ সুবিধা, বাণিজ্য সুবিধা পাই সেটা আমরা পাবো না। তখন তো অন্য সুবিধা পাবে। হ্যাঁ, ওই অর্জন করে যেহেতু আমাদের একটা সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্য দিয়ে আমরা এগিয়ে যাব। সেই সামর্থ্যটা আমাদের আসলে প্রমাণ করতে হবে, সেই প্রমাণ করার সময় এসছে এখন, সেটা যদি বলি এই নিম্ন মধ্যম আয়ের দেশ হয়ে। ধন্যবাদ জনাব মাসুম। আমি ডক্টর মনসুরের কাছে যাই। জাতিসংঘের যে স্বীকৃতিটা জাতিসংঘ থেকে আমরা এক্সপেক্ট করছি, সেটা পেতে হলে তার ক্রাইটেরিয়া কি হবে? তার তিনটে পিলার ধরা হয়। একটা তো হচ্ছে এই অ্যাটলাস মেথডের বিশ্বব্যাংকের যে মাথাপিছু আয়, এটা। 2 নম্বর হচ্ছে ভালনারেবিলিটি কনটেক্সটে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টেস্ট আছে। তো এই টেস্টটা হচ্ছে যে বিভিন্ন রকমের শক এবং ইন্ডিকেটরের ভিত্তিতে দেখা হয় যে একটা অর্থনীতি কতখানি স্টেবল বা কতখানি ভঙ্গুর। যদি ভঙ্গুরতা থাকে তাহলে সেই টেস্টে ফেলিওর হয়, অবশ্যই টেস্টের মতো অনেকটা। তো আর একটা জিনিস হচ্ছে সোশ্যাল ইন্ডিকেটরের পারফরমেন্স। তো আমাদের যেটা হচ্ছে সোশ্যাল ইন্ডিকেটরের পারফরমেন্স, আমরা এখন একটু পিছিয়ে আছি ডেভেলপিং কান্ট্রি হওয়ার মতো, ওই স্টেজটা এখনো নাই। কিন্তু রিকোয়ারমেন্টটা হচ্ছে যে দুটো ইন্ডিকেটর, দুটো পিলার যেন শক্তিশালী থাকে। 3 নম্বরটা একটু পিছিয়ে থাকলেও সার্টিফিকেশনে উই ক্যান কোয়ালিফাই। তো এই কারণে আমরা মনে করি যে 2018 সালে যে নেক্সট মিটিংটা হবে, রিভিউটা হবে, সেই রিভিউতে বাংলাদেশ এলিজিবল হবে মানে এই না যে আমাদেরকে সার্টিফিকেটটা দিবে। সার্টিফিকেটটা দেওয়ার জন্য তাদেরকে বলবে আরো 3টা বছর দেখতে হবে যে মানে একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট। হ্যাঁ, প্রিলিমিনারি সিলেকশন হয়ে গেল, বাট ইউ বি আন্ডার লাইক প্রবেশনারি পিরিয়ড। যে এই ইকোনমিটা আগামী 3 বছরও একই ধারায় চলছে কিনা। যদি দেখা যায় যে এটা ব্যাকওয়ার্ড মুভমেন্ট করলো, কোলাপস করে গেল কোনো কারণে, তাহলে তো তাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হবে না। কিন্তু যদি নর্মাল কোর্সে চলে তাহলে পরে বাংলাদেশ উইল গেট দ্যাট সার্টিফিকেশন ডান। সেটা হবে 2021। সেই জন্য ওই 2021 কিন্তু সরকার ঘুরে ফিরে এটা বলছে, এবং রাইটলি সো, যদিও একটু কনফিউশন আছে, কিন্তু জিনিসটা কিন্তু 2021। নীতি নির্ধারকদের মধ্যেই আসলে একটু কনফিউশন আছে, এটা স্বাভাবিক, কারণ পলিটিক্যাল কোনটা মধ্যম আয় আর কোনটা স্বল্পোন্নত দেশ, এই কনফিউশনটা তো অর্থমন্ত্রীর মধ্যে থাকাটা একটু দুঃখজনক আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ ডক্টর মনসুর। আমি জনাব মাসুমের কাছে যাই। ডক্টর মনসুর যে বললেন যে তৃতীয় পিলারটা একটু দুর্বল, তো সেটাকে সবল করার ব্যাপারে বাংলাদেশের কি ধরনের মেজার নেওয়া উচিত বলে মনে করেন? দেখেন যে তৃতীয় পিলারের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য বা এই যে আমরা সোশ্যাল ইন্ডিকেটর গুলো, সেটা আমরা আগের চেয়ে অনেক ভালো করছি। প্রায় আমরা শুনি যে, বা বিশেষ করে ডক্টর অমর্ত্য সেনের কথা থেকে আমরা প্রায় শুনতে পাই, উনি প্রায় বলেন যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়েও এখন ভালো করছে। শুধু আমরা ভালো করছি, তারপরে ধরেন আমরা যদি এমডিজির দিক থেকে দেখি, আমরা কিছু কিছু জায়গায় এখন আমাদের কিন্তু
দুর্বলতা রয়ে গেছে। সুতরাং একটা পরিকল্পনা যদি থাকে, আমাদের যদি আসলেই সরকারের রূপকল্প যদি বলি, যাই বলি না কেন, বা 2021 সালে বাংলাদেশ যখন 50 বছর হবে, সবকিছুই যা বলি না কেন, ওই সময় যদি আমরা আসলেই একটা বড় ধরনের এই জাতীয় একটা ঘোষণা আমরা আসলে দিতে পারি, সেটা আমাদের জন্য খুবই একটা উদযাপনের জন্য খুব ভালো একটা সময় কিন্তু হবে তখন। কিন্তু সেজন্য আমাদের এখন থেকে যদি আমরা যে গতিতে চলছি, যেভাবে চলছে, যেভাবে চলুক না বলে আমরা যদি মাথায় রাখি যে আমাদের 2021 সালে আমাদের টার্গেট, যেটা সরকার বলছেন বারবার, যদি সত্যি সত্যি ওনারা মিন করে এবং সবাই মিলে যদি আসলে আমরা একটা চেষ্টা করি, এবং ওইভাবে যদি টার্গেটেড ব্যয় যদি বলি, সেটা শুধু ব্যয় দিয়ে তো হবে না, যেটা আমরা এর আগেও আমরা একটা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম, শুধু ব্যয় প্লাস সুশাসন, বা ওই যেগুলো আমরা চাই সেটা সঠিকভাবে যাতে শিক্ষা ক্ষেত্র, স্বাস্থ্যের ক্ষেত্রে, বা এই অন্যান্য সোশ্যাল ইন্ডিকেটরগুলোর ক্ষেত্রে, সেটা যদি আমরা সত্যি সত্যি পরিকল্পিতভাবে আগাতে পারি, তা আমরা অবশ্যই, কারণ আমরা এখনই কিন্তু অনেক দেশ বলে যে বাংলাদেশকে তাতে বেশি সুযোগ সুবিধা দেওয়া যাবে না, কারণ বাংলাদেশ তো আসলে এলডিসি, মানে অন্যান্য যে এলডিসি তার মতো বাংলাদেশ না। সেটা ধরেন যখন আমরা বিশেষ করে বাণিজ্য সুবিধার দিকে যখন আলোচনা করি, অনেক দেশই যখন বিশেষ করে পোশাক শিল্প বা আরো কয়েকটা ক্ষেত্রে তখন কিন্তু বলে বাংলাদেশকে সুবিধা দেওয়া যাবে না, বাংলাদেশ ঠিক অন্য এলডিসির মতো না, অন্যান্য এলডিসি গুলো যত খারাপ অবস্থায় আছে আমরা কিন্তু না, আমরা কিন্তু মানুষ এক ধরনের স্বীকৃতি কিন্তু আছে যে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। সুতরাং স্বীকৃতিটা আমাদের দরকার, সেটার জন্য যে বললাম পরিকল্পিতভাবে যদি এগিয়ে যাই, আমাদের হাতে সময় আছে, 6 বছর সময় বা 3 বছর সময়, তারপর থেকে আরো পরে 3 বছর, তা আমরা অবশ্যই করতে পারবো। ধন্যবাদ জনাব মাসুম। ডক্টর মনসুর, জনাব মাসুম একটা শব্দ বললেন যে সুশাসনও একটা ফ্যাক্টর। তো আমরা এতক্ষণ দেখলাম যে অর্থনৈতিক সূচকগুলোই আলোচনায় প্রাধান্য পাচ্ছে, তো এর মধ্যে সুশাসনের ভূমিকাটা কতটুকু? আমাদের যে দুর্বলতা সেই জায়গাগুলো কিন্তু এডুকেশন, হেলথ, নিউট্রিশন অ্যান্ড অ্যাক্সেস টু দিস ফ্যাসিলিটিস, হেলথ অ্যান্ড এডুকেশন ফ্যাসিলিটিস, এগুলোই কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং আমি আই ওয়ান্ট টু রিকল যে অনেকদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম অমর্ত্য সেনেরই, উনি খুব সুন্দরভাবে দেখেছিলেন যে টাকা দিয়ে কিন্তু এডুকেশনের হেলথ ইন্ডিকেটরসকে ইমপ্রুভ করানো যায় না নেসেসারিলি। উনি বললেন যে দেখো, লুক এট কিউবা, লুক এট সোভিয়েত ইউনিয়ন, লুক এট কেরালা ইন ইন্ডিয়া। কেরালা ইজ নট দ্য রিচেস্ট কান্ট্রি, রিচেস্ট স্টেট, কিন্তু কেরালার সিস্টেমে তারা 100% এডুকেটেড হয়ে গেছে। সেম থিং কিউবার বেলায়, তারা দরিদ্র দেশ কিন্তু কিউবাও। তো এই জিনিসগুলো মানে তারা যেটা হোয়াট হি ওয়ান্টেড টু সে, যে এখানে যেটা ন্যাশনাল মোবিলাইজেশনের একটা প্রয়োজন আছে, একটা সর্বোচ্চ উচ্চাধিকার দেওয়া, যে আমরা অশিক্ষিত থাকবো না, আমরা শিক্ষার আলো সবাইকে পৌঁছিয়ে দেব এবং সোশ্যাল মোবিলাইজেশন আমরা করব, এবং এটা আমরা অ্যাচিভ করতে। এটা এই প্রত্যয় যদি একটা জাতির থাকে, তাহলে কিন্তু টাকার অভাবে অশিক্ষিত থাকে, এটা সত্য হতে পারে না। এটা একটা দিক। কাজে আমরা সবসময় বলি, এবং এটা সত্যি কথাও, যে আমাদের এডুকেশন এবং হেলথে এক্সপেন্ডিচার কম, এবং সরকার এদিকে বাড়াক, সেটা আমরা চাই। কিন্তু এটা ছাড়াও এটা আমি বলবো যে সবচেয়ে বেশি যে আমাদের অবক্ষয়, সেটা হচ্ছে যে মানির টাকাটা আমরা খরচ করছি, সে টাকাটা কিন্তু আমরা ভ্যালু ফর দ্যাট মানি আমরা পাচ্ছি না। শিক্ষক, তার যোগ্যতা নাই শিক্ষা দেওয়ার, সত্যি কথা বলতে বেশিরভাগ ক্ষেত্রে তারা আনট্রেন্ড, তাদের মোটিভেশন নাই। তাদেরকে শিক্ষক হিসাবে যে ধরনের নিয়মানুবর্তিতা, যে ধরনের শৃঙ্খলা, যে ধরনের নীতি নিষ্ঠা দেখাতে হবে, সেগুলো তাদের মধ্যে পুরোপুরি অনেকাংশেই অ্যাবসেন্স বলতে হবে আজকের যুগে। শিক্ষা ব্যবস্থা যেটা আছে, শিক্ষক যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ঢাকা বেসড, যেটা লোকাল বেসড না, কমপ্লিটলি করাপ্ট। এমপিও বাণিজ্য করে, শিক্ষকদের চাকরি বিক্রি করে আজকে আমরা শিক্ষাকে এমন একটা অবস্থায় নিয়ে আসছি যে এই শিক্ষক, সে তো চাকরি কিনে নিয়েছে, সে কেন পড়াবে? এই প্রশ্নটা তো জবাব তো সরকারকে দিতে হবে। কাজে পয়সা ঢেলে এই শিক্ষককে কিন্তু আপনি ভালো করতে পারবেন না, তাকে অন্যভাবে ট্রিট করতে হবে। আমি যেটা এমফাসাইজ করতে চাই, হেলথে একই কথাই। হেলথে আপনি মেডিসিন দেন, মেডিসিন হসপিটালে পাবেন না, তার পাশের দোকান থেকে আপনি সেই মেডিসিন কিনে নিয়ে আসতে হবে রোগীর আত্মীয় স্বজনকে। দ্যাটস দ্য নর্ম ইন বাংলাদেশ। এগুলোই সুশাসনের ক্ষেত্রে, এগুলোই হচ্ছে সুশাসনের অভাবের জন্য এটা হচ্ছে। আমাদের স্বাস্থ্য খাতে আমরা আরো উন্নতি করতে পারি যদি এই সুশাসনগুলো, ডাক্তার ঠিক মতো যেত, ডাক্তার সত্যি সত্যি ভালো মনোযোগ দিয়ে চিকিৎসা করতো, তাকে শুধু সে রেফার করে দিত না যে আমার হসপিটালে যায় বিকালবেলা তুমি দেখে আসো।
সেটা যেন তার দায়িত্ব না, সেটা হওয়া উচিত ছিল না, কিন্তু এখন সেটাই হচ্ছে, বাণিজ্য হচ্ছে সরকারি হাসপাতালগুলোকে ব্যবহার করে। তাহলে আপনি বলছেন, যা বলছেন তাতে মনে হচ্ছে শিক্ষাক্ষেত্রে আমরা জিপিএ 5 দেখিয়ে লাভ হবে না। গ্রেড ইনফ্লেশন ইজ নট দ্য সলিউশন। আমাদের কোয়ালিটির গ্রেড দরকার, ইনফ্লেশন করে লাভ নেই। টাকার অবমূল্যায়ন যেরকম হয়, গ্রেডের ফলে যে আমাদের শিক্ষার অবমূল্যায়ন হয়েছে, সার্টিফিকেটের কোনো মূল্য নাই, যে কারণে প্রকৃতপক্ষে ভালো ইনস্টিটিউশনগুলো ওই সার্টিফিকেটের দাম দিতে চায় না, তারা বলে যে আবার পরীক্ষা দাও। এবং সেটাই স্বাভাবিক, কারণ ওই সার্টিফিকেট দিয়ে তারা তো জাজ করতে পারছে না ভালো ইনস্টিটিউশন, আইবিএ বা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স বা ভালো যেসব ডিপার্টমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটি, তারা তো সেটা বেশ অ্যাকসেপ্ট করতে পারছে না। এবং এটা তো সত্যি কথাই যে সার্টিফিকেটের গুণগত মান সত্যি সত্যি নির্ণয় করা খুব ডিফিকাল্ট। জি, ধন্যবাদ ডক্টর হোসেন মনসুর। প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আশা করি আমাদের সঙ্গে থাকবেন।